আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সিয়ামুল হক, কনসেপ্ট ক্যাপসুলের আজকের ক্লাসে। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি। এবং এই টপিকের উপর আজকে ডিটেল কনসেপ্ট এবং কিছু প্রশ্ন আমরা সলভ করব এই ক্লাসে। তো চলো তাহলে শুরু করি। তো সবার ফার্স্টে আমাকে বুঝতে হবে এই যে আয়নীকরণ শক্তি, এই জিনিসটা বলতে আসলে কি বোঝায় বা এই শব্দটার অর্থ আসলে কি। দেখো, সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিই। কোন মৌলের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ পটেনশিয়াল, আসলে তিনটা কথাই একই জিনিস। এই তিনটা জিনিস বলতে বা এই জিনিসটা বলতে গ্যাসীয় অবস্থায়, মানে ওই মৌলটাকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারিত করে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, মানে যে পরিমাণ শক্তি বাইরে থেকে প্রদান করতে হবে, সেইটাকেই তার কি বোঝায় বলতো? আয়নীকরণ শক্তি। বা আরো সহজ বাংলায় বললে, কোনো একটা মৌল গ্যাসীয় অবস্থায় আছে, ওকে তুমি বাইরে থেকে শক্তি দিয়ে ওর সর্বশেষ কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন বের করে দিয়ে ওকে একক ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে পরিণত করতে তোমার যে পরিমাণ শক্তি প্রদান করতে হবে, সেইটাকেই তার কি বলা হয় বলতো? আয়নীকরণ শক্তি। এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তুমি বাইরে থেকে তোমাকে অবশ্যই শক্তি প্রদান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাইরে থেকে শক্তি প্রদান করা হয় কোন ধরনের বিক্রিয়ায়? তাপোৎপাদী বিক্রিয়ায় নাকি তাপহারী বিক্রিয়ায়? অবশ্যই কি তাপহারী বিক্রিয়ায়। এবং তাপহারী বিক্রিয়ার আমরা ডেল এইচ বা এনথ্যালপি বা তাপের যে পরিবর্তন, সেটাকে আমরা কি ধনাত্মক আকারে লিখি না? এই জন্য মনে রাখবা, আয়নীকরণ শক্তি যেটা ইংরেজিতে আমরা এনার্জি বা ই দিয়ে ইন্ডিকেট করি, এইটার মানও অলওয়েজ কি বলতো? ধনাত্মক হবে। যেমন আমরা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ওকে প্রথম একক ধনাত্মক আয়নে পরিণত করছে, মানে প্রথম একবার আয়নীকরণ করছে, এইটার জন্য যে শক্তিটা, এটাকে বলা হয় E1। যেহেতু প্রথমবার আয়নীকরণ করা হয়েছে, মানটা হচ্ছে 496, মানে সামনে কিন্তু পজিটিভ আছে, কিলোজুল পার মোল। ওকে। এবং এই সোডিয়াম আয়নটাকেই, এই যে সোডিয়াম আয়নটাকেই তুমি যদি আবার বাইরে থেকে কি দাও বলতো? হিট দাও। বাইরে থেকে হিট দাও, হিট দিয়ে যদি এর আরো একটা ইলেকট্রন বের করে একে Na2+ আয়নে কনভার্ট করে ফেলো, এবং তখন তোমার যে পরিমাণ শক্তি দেওয়া লাগবে, এটা হচ্ছে এর দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো তখন? তাহলে বলতো E2 দ্বারা প্রকাশ করব। এবং এটার মান হবে কি? ওই যে প্লাস 4562 কিলোজুল পার মোল। আসলে এত বেশি, মানে সোডিয়ামের ক্ষেত্রে ও একটা ইলেকট্রন ত্যাগ করার পরেই একটা সুস্থিত অবস্থায় চলে আসে, এবং দেখা যায় যে এর কারণে পরবর্তীতে দ্বিতীয় আরেকটা ইলেকট্রন সে বের করতে চায় না। আর যদি চায়ও, সেই ক্ষেত্রে এত বেশি তাপ দেওয়া লাগবে, আর এত বেশি তাপ পরীক্ষাগারে আসলে দেওয়া সম্ভব হয় না। এই জন্য আসলে সোডিয়াম কখনো 2+ হয় না, বা এটার কোনো বাস্তব অস্তিত্ব নাই। বাট কনসেপ্ট এইটাই, তুমি ওর যতবার ইলেকট্রন ওকে যে ত্যাগ করাবা, ওইটা হচ্ছে তার তততম কি বলতো? আয়নীকরণ শক্তি। এবং এগুলোর মান অলওয়েজ কি বলতো? ধনাত্মকে হবে। এখন তাহলে আয়নীকরণ শক্তির বেসিক কনসেপ্ট আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু দেখি একটা পর্যায় সারণীতে কোন পর্যাবৃত্ত ধর্ম অনুসারে এ বাড়ে বা কমে। তো সবার ফার্স্টে আমরা একটা পর্যায় সারণী একটু আঁকার চেষ্টা করি, মানে একটা বেসিক ডায়াগ্রাম আঁকি। হ্যাঁ, ধরো এইগুলো হচ্ছে পর্যায় সারণীর কি গ্রুপ, তাই না? আর এগুলা কি? পর্যায় সারণীর হচ্ছে পর্যায়, তাই না? তাহলে এগুলো হচ্ছে পর্যায়, আর এটা কি? গ্রুপ, তাই তো? এবং খেয়াল করো, এটা হচ্ছে একটা গ্রুপের কি বলতো? উপর। এটা কি বলতো? নিচে। আবার এই যে মানে গ্রুপের ক্ষেত্রে, আর পর্যায়ের ক্ষেত্রে এইটা হচ্ছে একটা পর্যায়ের বাম অংশ, বাম দিক, আর এটা হচ্ছে একটা পর্যায়ের কি? ডান দিক। তাহলে সবার ফার্স্টে আসলে আমরা একটু গ্রুপ ভিত্তিক সম্পর্ক নিয়ে আলোচনা করি। কি ভিত্তিক বলতো? গ্রুপ ভিত্তিক। তুমি চিন্তা করো, একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিচের দিকে আসতেছো, তখন কি নতুন নতুন পর্যায় যুক্ত হচ্ছে, আর যার কারণে মৌলগুলোর আকার কি বলতো? বৃদ্ধি পাচ্ছে। মৌলগুলোর আকার যখন বৃদ্ধি পায় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে, তখন সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন, তার সাথে কিন্তু কেন্দ্রের নিউক্লিয়াসের ডিস্টেন্সও কি বাড়তে থাকে। আর নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের এই যে বন্ধনের যে দূরত্ব, এটা যত বেশি বাড়বে, এই বন্ধনটা কি তত বেশি উইক হয়ে যাবে, এবং এই বন্ধনটাকে ভেঙে ইলেকট্রনটা ত্যাগ করা ওই মৌলের ক্ষেত্রে কি অনেক বেশি সহজ হবে। তাহলে কি আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে
মৌলের আকারটা বৃদ্ধি পায় নতুন নতুন কক্ষপথের জন্য, এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে কেন্দ্রের নিউক্লিয়াসের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এবং বন্ধনটাও কি বলতো উইক বা দুর্বল হয়ে যায়, এবং সহজেই সর্বশেষ ইলেকট্রনটাকে ডোনেট করা যায় বা ত্যাগ করা যায়। আর ডোনেট যদি সহজে করা যায় তার মানে কি শক্তি কম লাগতেছে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান কি কমে যাচ্ছে। তাহলে গ্রুপের ক্ষেত্রে সম্পর্কটা কিরকম? গ্রুপের উপর থেকে নিচে কি বলতো, উপর থেকে কি বলতো নিচে এই আয়নীকরণ শক্তির মান কি বলতো কমে যায়, তাই না? কমে যায়। আর এবার একই পর্যায়ের ক্ষেত্রে একটু চিন্তা করো তো, একই পর্যায়ের বাম থেকে তুমি যখন ডান দিকে যাচ্ছ তখন পর্যায় কিন্তু সেম থাকতেছে, কিন্তু নতুন নতুন উপশক্তি স্তর আসতেছে, ইলেকট্রন আসতেছে, এবং ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বন্ধন কি দৃঢ় হচ্ছে, এবং যার কারণে কিন্তু আকারটা কি বলতো ছোট হয়ে আসতেছে, তাই না? এরকম কি ছোট হয়ে আসে না? তাহলে তোমরা চিন্তা করো, একই পর্যায়ের বাম থেকে তুমি যখন ডান দিকে যাচ্ছ অ্যাকচুয়ালি ওই মৌলটার আকারটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর আকার ছোট হয়ে গেলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে ওই কেন্দ্রের নিউক্লিয়াসের যে একটা আকর্ষণ সেটা আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। আর যখন আকর্ষণ বন্ধন বা বন্ধনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, তুমি কিন্তু সহজে ওই ইলেকট্রনটাকে কি করতে পারবা না, বের করতে পারবা না, তোমাকে অনেক বেশি শক্তি দিয়ে বের করতে হবে। তার মানে পর্যায় ভিত্তিক একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে এই যে আয়নীকরণ শক্তির মান কি বলতো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে পর্যায় ভিত্তিক কি বলতো, পর্যায় ভিত্তিক কি একই গ্রুপের বাম থেকে ডানে কি বলতো, বাম থেকে ডানে এই আয়নীকরণ শক্তির মান কি বলতো হচ্ছে বেড়ে যায়, তাই না? বেড়ে যায়, তাই তো? তাহলে তুমি খুব সরল মনে আমার এই কথাটা বিশ্বাস করলে এবং তুমি এখন অ্যান্সার করতে পারবা। বাট মনে রাখবা এইখানে একটা কি আছে বলতো, একটা ব্যতিক্রম বা ভেজাল আছে। তো চলো সেই ব্যতিক্রম বা ভেজালটা কোন জায়গায় আমরা একটু আলোচনা করি। তো তোমাদের সবাইকে আমি ধরো দ্বিতীয় পর্যায়ে কি বলতো, এই হচ্ছে আমার দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়, এখানে একটু মৌলগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। হ্যাঁ, তাহলে এইটার কততম পর্যায়? এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এখন দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা কারা কারা তোমরাই বলো তো। ওই যে লিথিয়াম আছে, এটা হচ্ছে কত নাম্বার গ্রুপের? 1 নাম্বার গ্রুপের। এরপর 2 নাম্বার গ্রুপে কে আছে? বেরিলিয়াম আছে। এরপরে তো 13 নাম্বার গ্রুপ, কি বলতো 13 নাম্বার গ্রুপে কে আছে? বোরন আছে। 14 নাম্বার গ্রুপে কে আছে? কার্বন। 15 নাম্বার গ্রুপে কি? নাইট্রোজেন। 16 নাম্বার গ্রুপে কি? অক্সিজেন। এবং 17 নাম্বার গ্রুপে কি আছে? ফ্লোরিন আছে, তাই না? ওকে। আবার তৃতীয় পর্যায়ের ক্ষেত্রেও 1 নাম্বার গ্রুপে কি আছে? সোডিয়াম। সোডিয়ামের পরে কি? ম্যাগনেসিয়াম। তারপরে কি 13 নাম্বার গ্রুপে কি? অ্যালুমিনিয়াম। তারপরে কি? সিলিকন, ফসফরাস, সালফার এবং কি ক্লোরিন আছে। এখন তোমরাই কিন্তু একটু আগে শিখলা, আমি তোমাদেরকে বললাম যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যখন তুমি যাবা তোমার আয়নীকরণ শক্তির মান কি বাড়তে থাকবে। তার মানে কি লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আবার বেশি, বোরন থেকে কার্বনের আবার বেশি, কার্বন থেকে নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেন থেকে আবার অক্সিজেনের বেশি, এবং অক্সিজেন থেকে আবার ফ্লোরিনের বেশি। তাহলে তোমাকে আমি এখন বললাম বলতো যে আমার এই কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে কার বেশি হওয়ার কথা? তুমি কি দেখবা যে সবার বেশি কোথায় আছে বলতো? ডান দিকে আছে। ডান দিকে কে আছে? অক্সিজেন আছে, তাহলে কি এর বেশি হওয়ার কথা না, তাই না? কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবা, যখনই তোমাকে এরকম পর্যায় ভিত্তিক ভাবে আয়নীকরণ শক্তির ক্রমটা বের করতে বলবে তখন একটু ব্যতিক্রম আমরা দেখতে পারবো দুইটা জায়গায়, ঠিক আছে? কেন? খেয়াল করো। তো আমি সবার ফার্স্টে এটা নিয়ে ডিসকাস করতেছি যে যখনই তোমাকে এরকম দুইজনের ভেতর এরকম বের করতে বলছে পর্যায় ভিত্তিক, তখন তুমি ঠিক যেভাবে নর্মালি চিন্তা করো ওইভাবে চিন্তা করা যাবে নো, দেখছো না, চিন্তা করা যাবে না। কেন? দেখো খেয়াল করো। কারণ আমরা একটু যে ইলেকট্রনের গঠনটা, ইলেকট্রন বিন্যাসটা দেখি। আমার নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা এবং আমার অক্সিজেনের কয়টা? 8টা না? তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করি নাইট্রোজেনের 1s 2s এবং কি 2p। এর 1s এ থাকে 2টা ইলেকট্রন, 2p তে থাকে কয়টা? 2টা, 4টা, এবং 2p যেটা এটা কি যে এক্স ওয়াই জেড না, এইখানে একটা একটা এরকম 3টাই অযুগ্ম অবস্থায় থাকে। এবং 2p তে এরকম 3টে ইলেকট্রন থাকে, এটা কিন্তু তার একটা স্থায়ী অবস্থা কি করে বলতো নির্দেশ করে। কি অবস্থা বলতো? স্থায়ী অবস্থা। মানে একটা 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 স্থায়ী বা একটা স্থিতিশীল অবস্থায় সে মোটামুটি আছে, এবং এটাকে আমরা কি বলি বলতো যে একটা স্থায়ী বা একটা স্থিতিশীল অবস্থা। হ্যাঁ, একটা স্থিতিশীল মোটামুটি কাঠামোতে সে আছে, অর্ধ স্থিতিশীল। কিন্তু আমরা যদি একটু অক্সিজেনের কাঠামোটা দেখি, খেয়াল করো আমার অক্সিজেনের ক্ষেত্রে 1s 2s
2p, এর তো ইলেকট্রন 8টা, তাহলে 1s এ 2টা, 2s এও 2টা, আর 2p xyz এখানে কি 8টা না? এই দেখো 2p তে 4টে ইলেকট্রন থাকা, এটা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা। কি বলতো? একটা স্থিতিশীল অবস্থা। এইবার তোমরা আমাকে একটা ঘটনা বলো বা একটা জিনিস অ্যান্সার দাও, যে একটা স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন বের করা বেশি সহজ নাকি একটা অস্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন বের করা বেশি সহজ? অবশ্যই কি অস্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন বের করা বেশি সহজ, কম তাপ লাগবে। আর যেহেতু ও স্থিতিশীল অবস্থায় আছে, তার মানে ওকে আমার বেশি শক্তি দেওয়া লাগবে যেন ওই স্থিতিশীল অবস্থা ভেঙে ফেলে ইলেকট্রন ডোনেট করে। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এই অক্সিজেনের এর কিন্তু আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কি লাগতেছে? কম লাগতেছে। আবার নাইট্রোজেনের অক্সিজেন থেকে কি বলতো বেশি লাগতেছে, কেন? স্থিতিশীল কাঠামোর জন্য। এই যে তার মানে একটা ব্যতিক্রম অ্যাকচুয়ালি আমরা এই গ্রুপ 15 এবং 16 মধ্যে দেখতে পারি। তার মানে এই যে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যেও দেখতে পারি, আবার ফসফরাস সালফারের মধ্যেও কি বলতো ব্যতিক্রমটা দেখতে পারি। আবার ঠিক এই দেখো, এই যে আমাদের গ্রুপ 2 আর কি 13 আছে না, এর মধ্যে আমরা ব্যতিক্রমটা দেখতে পারি। কিরকম খেয়াল করো, নর্মালি আমাদের সেন্স কি বলে যে সবচেয়ে বেশি কি ডানে আছে তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। তাহলে বলতো বেরিলিয়াম আর বোরনের মধ্যে কার বেশি হওয়ার কথা? বোরনের বেশি হওয়ার কথা, বেরিলিয়ামের কি কম হওয়ার কথা। এবার দেখো যে বেরিলিয়াম কত, ওর ইলেকট্রন বা হচ্ছে 4, আর বোরনের কত 5 না? তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি 1s 2s, 1s এ 2টা, 2s এও 2টা। এই যে 2s এ 2টা আছে, এটা কিন্তু কি বলতো একটা স্থিতিশীল, কি বলতো একটা এটা মোটামুটি একটা স্থিতিশীল বা কাঠামোতে চলে গেছে। হ্যাঁ, স্থিতিশীল কাঠামো মোটামুটি অর্জন করে ফেলছে। ওকে, বাট দেখো বোরন 5 যেটা, ওর 1s 2s এবং 2p, 1s এ 2টা, 2s এ 2টা, এবং দেখো এই যে 2p আমার xyz, এই 2p x এ কি একটা ইলেকট্রন চলে আসছে না? তাহলে এইটার কাঠামোটা কিরকম বলতো? একটা অস্থিতিশীল কাঠামো, তাই না? আমরা সবাই জানি ছোটবেলা থেকে অস্থিতিশীল কাঠামো, তাই তো? এইটা যদি অস্থিতিশীল কাঠামো হয়, তার মানে কি এইখানে অল্প তাপ দিলেই কি ইলেকট্রনটা বের হয়ে যাবে ইলেকট্রনটা। আর এটা যেহেতু স্থিতিশীল, তার মানে কি এইখানে কি বলতো বেশি তাপ দেওয়া লাগবে ইলেকট্রন বের করার জন্য। তার মানে আমার এই ক্ষেত্রে কিন্তু আবার এর ইলেকট্রন মানে আয়নীকরণ শক্তিটা বেশি হবে, এর কিন্তু কি কম হবে। তার মানে এই একটা ব্যতিক্রম দেখা যাবে যে গ্রুপ 2 আর 13 ভেতরে। ঠিক আছে, এই যে বেরিলিয়াম বোরন আবার একই সাথে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এবং এই ক্ষেত্রে এরা অ্যাকচুয়ালি কি করবে বলতো? সুইচ করবে। মানে এই যে তোমার বেরিলিয়ামের হবে হচ্ছে বেশি, বেরিলিয়ামের বেশি, বোরনের কম, আবার এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম। বুঝতে পারছো? তার মানে এই যে এরা নিজেদের মধ্যে কি করে বলতো? ইন্টারচেঞ্জ করবে। ঠিক এইখানেও কি নিজেদের মধ্যে এরা কি করবে বলতো? নিজেদের মধ্যে কি করবে বলতো? ইন্টারচেঞ্জ করবে। তাহলে এইবার তোমরাই বলো, তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে আমার আয়নীকরণ শক্তির ক্রমটা কিরকম হবে? যে পর্যায় 2 এর ক্ষেত্রে, তাহলে পর্যায় 2 এর ক্ষেত্রে আমার ক্রমটা কি হবে? সব থেকে ডানে যে আছে, একই পর্যায়ে সব থেকে ডানে যে থাকে তার আয়নীকরণ শক্তি কি সব থেকে বেশি। তাহলে পর্যায় 2 এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে ফ্লোরিনের, তারপরে হওয়ার কথা অক্সিজেনের। কিন্তু ওই যে একটা ব্যতিক্রম ঘটবে, কার হয় বলতো? তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে আবার হওয়ার কথা বোরনের, বাট হবে কার বলতো? বেরিলিয়ামের, যে স্থিতিশীল কাঠামোর জন্য। তাহলে বেরিলিয়াম, তারপরে বোরন, আর সব থেকে কম কার বলতো? লিথিয়ামের, তাই না? এটা হচ্ছে পর্যায় 2। তাহলে তোমরাই বলো 3 এর জন্য কিরকম হবে ঘটনাটা? এখন প্র্যাকটিস করে ফেলি। তৃতীয়র জন্য কিরকম হবে? সব থেকে ডানে কে বলতো? ক্লোরিন। তাহলে ক্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা, ক্লোরিন সব থেকে বেশি, তারপরে হওয়ার কথা সালফারের, তারপরে কি ফসফরাসের। কিন্তু ওই যে স্থিতিশীল কাঠামো কার বলতো? ফসফরাসের, তাই না? তার মানে এই ক্ষেত্রে ক্লোরিনের পরে ফসফরাস, তারপরে সালফার, ক্লোরিনের পরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে হবে সিলিকনের, কি বলতো? তারপরে সিলিকনের, তারপরে হওয়ার কথা অ্যালুমিনিয়ামের, বাট ওই যে স্থায়ী কাঠামো কার ইলেকট্রনের? কি বলতো? ম্যাগনেসিয়ামের। এই জন্য তারপরে হবে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এবং সর্বশেষে কি বলতো? থাকতেছে সোডিয়াম। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করা যায় বুঝতে পারছো। এবং আমরা যখন মেডিকেলের জন্য পড়বো তখন আমরা একটু মানগুলোও মুখস্থ করার চেষ্টা করবো, যে আমাদের নাইট্রোজেনের যে আয়নীকরণ শক্তিটা, এটার ভ্যালুটা হচ্ছে গিয়ে কি অলমোস্ট 1402, আর অক্সিজেনের হচ্ছে গিয়ে কি 1300 সামথিং, এবং আমাদের বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বেরিলিয়ামের দেখা যায় হচ্ছে 899,
এবং বোরনের হচ্ছে কত 800। তার মানে যে বেরিলিয়ামের কি লাগতেছে বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগতেছে। দেখি কিছু প্রশ্ন সলভ করি। দেখো নিচের কোন মৌলটার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, প্রশ্নটা হচ্ছে এরকম, তার মানে আয়নীকরণ শক্তি বেশি, এটা আমাকে খুঁজতে হবে। এবং খেয়াল করে দেখো যে পটাশিয়াম, সোডিয়াম, তারপর সিজিয়াম, রুবিয়াম, এরা সবাই কিন্তু আসলে একই গ্রুপেরই কি মৌল। তাহলে খেয়াল করে এরা সবাই কি যে প্রথম গ্রুপের মৌল না, তাই না? প্রথম গ্রুপের মৌল। তো প্রথম গ্রুপের মৌলের সিরিয়ালটা মনে আছে তোমাদের? ওই যে হাই, লি, না, কে, রুবি সাজিয়েছে কি ফ্রান্সে, সিরিয়ালটা এরকম না? এবং মনে আছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, তাহলে নিচ থেকে উপরের দিকে গেলে কি আয়নীকরণ শক্তির মান কি বাড়বে না? তাহলে এই যে এইদিকে কি বলতো আয়নীকরণ শক্তির মান কি বাড়বে। তাহলে দেখো তো এই সেলের সবচেয়ে উপরে কি আছে? হাইড্রোজেন, মানে হাইড্রোজেন তো বাদ, লিথিয়াম, তারপরে কি সোডিয়াম, তাই না? দেখো তো এখানে কি লিথিয়াম আছে কোথাও? লিথিয়াম নাই। তারপর দেখো তো সোডিয়াম, সোডিয়াম কি আছে? ইয়েস, সোডিয়াম আছে। তাহলে এই যে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মানটাই কিন্তু এখানে কি সব থেকে বেশি। ঠিক আছে, প্রথম আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি। এরপর দেখো ওই যে আয়নীকরণ বিভব, মানে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক, দেখো একটা সম্ভাব্য প্রশ্ন হইতে পারে এরকম। এবং দেখো এই যে অক্সিজেন, নাইট্রোজেন, বেরিলিয়াম, বোরন, এরা সবাই কি বলতো আমাদের ওই যে দ্বিতীয় পর্যায়ের মৌল না? তো মনে আছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম। তাহলে দেখো এই সিরিয়ালটা একটু খোঁজার চেষ্টা করি। তো সব থেকে বেশি কার ছিল বলতো? ফ্লোরিনের। তারপরে কার ছিল বলতো? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন এবং লাস্টে কি লিথিয়াম। দেখো তো আমার এইখানে নাইট্রোজেন দিয়ে শুরু হইছে, দেখো ফ্লোরিন তো কোথাও নাই, নাইট্রোজেন দিয়ে শুরু হইছে এই দুইজন, তাহলে এই দুইটা প্রথমেই কি বাদ, প্রথমেই বাদ। নাইট্রোজেনের পর অক্সিজেন, তারপরে কার্বন, আচ্ছা কার্বন কোথাও নাই, তারপরে বেরিলিয়াম। দেখো তো নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে বেরিলিয়াম এইটা, তারপরে বোরন। এই যে অপশন ডিটাই কি বলতো এখানে কারেক্ট। সো তুমি যদি একদম ভালো করে কনসেপ্ট বুঝতে পারো তাহলে এই টাইপের কনসেপচুয়াল প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। দেখো এগুলো কিন্তু মুখস্থ করে কোনো লাভ নাই, কারণ এখানে যে কোনো মৌল মাঝখান দিয়ে বাদ দিতে পারে, আবার মাঝখানে একটা মৌলের এন্ট্রিও করে দিতে পারে। সো তোমাকে ওই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। তো আশা করি ক্লাসটা তোমাদের সবার ভালো লাগছে, এবং যারা এই ক্লাসটা করবো আশা করি এই আয়নীকরণ শক্তি টপিকের উপর তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।